আজ আমরা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা আলোচনা করব। 19 শতকে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রভাবে বাংলা তথা ভারতের চিন্তাধারার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যায়। ধর্ম, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি সমস্ত ক্ষেত্রেই আসে পরিবর্তনের জোয়ার। বিভিন্ন পত্রপত্রিকা, সাহিত্য প্রভৃতিতে ফুটে উঠেছে শিক্ষা, সমাজ, ধর্ম ইত্যাদির পরিবর্তনের ছবি। এই অধ্যায়টিতে সমগ্র বিষয়বস্তুকে আমরা সংক্ষেপে তুলে ধরব। প্রথমেই হচ্ছে সংবাদপত্র। 19 শতকে 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ বাংলায় যে সমস্ত সংবাদপত্র, সাময়িক পত্র প্রকাশিত হয়েছে, যেমন ধরো বামাবোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা তার মধ্যে অন্যতম। প্রথমেই আমরা বামাবোধিনী পত্রিকা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নিতে পারি। 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় মাসিক পত্রিকা বামাবোধিনী প্রকাশিত হয়। এখন বামা কথার অর্থ কি? বামা কথার অর্থ হলো নারী, অর্থাৎ নারীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হতো এই পত্রিকায়। নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার ও মর্যাদা বৃদ্ধি, কুসংস্কার মুক্ত মন গড়ে তোলা ইত্যাদির ব্যবস্থা করা হয় বা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হতো এই বামাবোধিনী পত্রিকায়। এরপর ধরো আমরা বলেছি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। এটি একটি ইংরেজি পত্রিকা। 1855 থেকে 61 খ্রিস্টাব্দে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় এই পত্রিকাটা আরো উন্নতি লাভ করে। এই পত্রিকার গৌরবময় যুগ বলা যায়। এই পত্রিকার মাধ্যমে নীল চাষিদের ওপর নীলকরদের অত্যাচার, চাষিদের দুরবস্থার জন্য যে নীলকরদের অকথ্য অত্যাচার যে দায়ী ছিল, তারপর নীলকরদের যে অত্যাচার, শোষণের সামগ্রিক চিত্র এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে ধরা হতো। এরপর হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটা 1863 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুমারখালী গ্রামের হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয়। গ্রাম বার্তা প্রকাশিকা তে নীলকর, মহাজনদের অত্যাচার, শোষণ ইত্যাদির পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, বিপ্লবীদের শপথ গ্রহণ ইত্যাদির কথা জানা যায়। এরপর আসব সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব। সে সময়কার তৎকালীন সময়ে সাহিত্যের ভূমিকা কি ছিল।
সাহিত্য হলো সমাজের দর্পণ। 19 শতকের দুটি উল্লেখযোগ্য সাহিত্য হলো হুতম প্যাঁচার নকশা ও নীল দর্পণ। 1861 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ রচনা করেন হুতম প্যাঁচার নকশা। এতে ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে কলকাতার নাগরিকদের, বিশেষ করে আর্থিক সামাজিক জীবনের যে এক এক জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। এতে তৎকালীন সময়ে ফুলে পেঁপে ওঠা নব্য বাবু সম্প্রদায় ও গোড়া হিন্দু সম্প্রদায়ের কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর হলো নীল দর্পণ। নীল দর্পণ 1863 খ্রিস্টাব্দে 1860 খ্রিস্টাব্দে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেন। পাদ্রী রেভারেন্ড জেমস লংয়ের নামে এটি প্রকাশিত হয়। এতে নীলকরদের নির্মম অত্যাচার ও নীল চাষিদের অবর্ণনীয় দুর্দশার কথা ফুটে উঠেছে। আঠারোশো 13 খ্রিস্টাব্দের সনদে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবাসীর উন্নতিকল্পে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দান করে। তারপর ওই অর্থ এক গোষ্ঠী চায় যে সেটা প্রাচ্য শিক্ষার উন্নতিতে খরচ করা হোক, আরেক গোষ্ঠী দাবি করে যে সেটা পাশ্চাত্য শিক্ষার উন্নতিকল্পে খরচ করা হোক। এটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। যদিও শেষ পর্যন্ত বেন্টিংকের সমর্থনে পাশ্চাত্যবাদীদের দাবি স্বীকৃত হয়। সে সময়ে এই পাশ্চাত্য শিক্ষার বিস্তারে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল তাদের মধ্যে খ্রিস্টান মিশনারিগণের নাম প্রথমেই আসে। তারপর রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, বেথুন প্রমুখের নাম উল্লেখযোগ্য। পাশ্চাত্য শিক্ষা প্রসারে মেকলের ভূমিকাও অনস্বীকার্য, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তৎকালীন সময়ে কতগুলো আরো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম আমাদের করতেই হয়, যেমন কলকাতা মেডিকেল কলেজ। বাংলা তথা ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার অগ্রগতিতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংকের রাজত্বকালে এটি প্রতিষ্ঠিত হয়। ভারতীয় যুবকদের পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় দক্ষ করে তোলাই ছিল এর উদ্দেশ্য। এই কলেজের ছাত্র মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর সব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের
কথা বলবো। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে ভারতের শিক্ষা বিস্তারের জন্য 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উপাচার্য থাকাকালীন সময়ে এটি উৎকর্ষের চরম শিখরে পৌঁছায়। 19 শতকের হিন্দু সমাজ তথা কুসংস্কারের কি বলবো 19 শতকের হিন্দু সমাজ সে সময় নানাবিধ কুসংস্কারে আবদ্ধ ছিল। পাশ্চাত্য শিক্ষা ও নবজাগরণের প্রভাবে বহু মানুষ এগুলোর অবসানে সোচ্চার হন। এক্ষেত্রে অবশ্যই যাদের নাম সামনের সারিতে আছে তারা হলেন রামমোহন, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন প্রমুখ। সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হিন্দু সমাজ ও ধর্মের কুসংস্কারগুলো দূর করার জন্য রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা। 1830 খ্রিস্টাব্দে এই সভা ব্রাহ্ম সমাজ নামে পরিণত হয়। রামমোহনের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র নেতৃত্ব দেন। এই সমাজের উদ্যোগে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ, কৌলিন্য প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের বিরুদ্ধে এবং অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ ইত্যাদির সপক্ষে আন্দোলন গড়ে ওঠে। এবার সে সময় তো যে সতীদাহ প্রথার কথা আমরা জানি। সতীদাহ একটি নামে একটি প্রথা ছিল, যে প্রথায় পুণ্য লাভের দোহাই দিয়ে মৃত স্বামীর চিতায় সদ্য বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই কুপ্রথার বিরুদ্ধে, এই অমানবিক প্রথার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায়। পরবর্তীকালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দের 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। আমরা তৎকালীন সময়ে একদল যুবক সম্প্রদায়, পাশ্চাত্যবাদী যুবক সম্প্রদায়ের, যারা কিনা হিন্দু কলেজকে কেন্দ্র করে ডিরোজিওর নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের কথা বলবো। এই ডিরোজিওর নেতৃত্বে গড়ে ওঠা নব্য যুব সম্প্রদায়ের আন্দোলনকে বলা হয় ইয়ং বেঙ্গল আন্দোলন। তোমরা নিশ্চয়ই শুনেছ বা জানো যে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে এটা বাল্যবিবাহের প্রচলন ছিল।
খুব অল্প বয়সে মেয়েদের বালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। এই কুপ্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন চালিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তারই ফলশ্রুতিতে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে আইন দ্বারা বিধবা বিবাহ নিষিদ্ধ করেন। আর আমরা শেষ করব আজকের এই অধ্যায় এইভাবে যে 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাঙালি সমাজে এক যুক্তিবাদী ও মানবতাবাদী ভাবধারার আবির্ভাব ঘটে। এই যে নতুন চেতনা, যুক্তিবাদ, স্বদেশ প্রেম, এর দ্বারা সমাজ, শিক্ষা, সাহিত্য, দর্শন, রাজনীতি প্রভৃতি তখন প্রভাবিত হয়। প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে বাঙালির ভাব জগতে যে এই আলোড়ন, তা নবজাগরণ নামে পরিচিত। আমরা আলোচনার শেষে তোমাদের উদ্দেশ্যে কতগুলো প্রশ্ন রাখব। প্রশ্নগুলো তোমরা বাড়িতে এগুলো করতে পারো। যেমন 1 নম্বর প্রশ্ন, সাময়িক পত্র কাকে বলা হয়? 19 শতকের কয়েকটি সাময়িক পত্রিকার নাম লেখো। 2, কে কি উদ্দেশ্যে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন? 3 নম্বর প্রশ্ন, 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার 2টি ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন গ্রামীণ বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির লেখক কে? কে এটি ইংরেজিতে অনুবাদ করেন? 6 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? 7 নম্বর প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কি? 8 নম্বর প্রশ্ন, শিক্ষার চুইয়ে পড়া নীতি কি? 9 নম্বর, কবে, কে, কি উদ্দেশ্যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 10 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2টি ভূমিকা লেখো। 12 নম্বর, আধুনিক ভারতের জনক কাকে কেন বলা হয়? 13 নম্বর কোশ্চেন, সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কী ছিল? 14, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? আজ এই পর্যন্তই।